23 বছরের প্রার্থী 16 বছরে ভোটার করার প্রস্তাব দিচ্ছে এনসিপি। রাজনীতির সুযোগ পেলে নৈরাজ্য সৃষ্টি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে শাহবাগে বিক্ষোভ করবে এনসিপি। দেশজুড়ে অব্যাহত থাকবে কর্মসূচি। ঐকমত্য কমিশনের সুপারিশে অনির্বাচিতদের দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব। কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন গুরুত্ব না পায়। গণমাধ্যমে জবাবদিহি নেই মালিকানার কারণে বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি করার প্রস্তাব। মিয়ানমারে ত্রাণ করিডোর খুললে মিলতে পারে জাতিসংঘের বাড়তি সুবিধা, ঝুঁকি যাচাইয়ের তাগিদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারের মধ্যে তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম 23 এবং ভোটার হবার বয়স 16 বছর করার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া 72-এর সংবিধান নিয়েও তাদের রয়েছে নিজস্ব পর্যবেক্ষণ। আর এসব নিয়েই কাল কমিশনে লিখিত মতামত দিচ্ছে তারা। পাশাপাশি রাজনীতির সুযোগ পেলে নৈরাজ্য সৃষ্টি করবে আওয়ামী লীগ। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রস্তাব জমা ও সমন্বয় কমিটি পরিচিতি উপলক্ষে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন। এতে জানানো হয় রোববারই এসব প্রস্তাব কমিশনে জমা দেবেন তারা। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, কমিশন 166টি সংস্কার প্রস্তাবের 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব জানালেও এসব সুপারিশের উপর আলোচনার প্রয়োজন রয়েছে। 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন। এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রশ্নে তুষার বলেন, এই দলটি দেশবিরোধী শক্তি, সুযোগ পেলে দেশ অস্থিতিশীল করতেই মাঠে নামবে তারা। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে। এছাড়া 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় দাবি করে দেশে নতুন সংবিধান প্রয়োজন বলেও জানান নাগরিক পার্টির এই যুগ্ম আহ্বায়ক। গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আর অন্য মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে শাহবাগে বিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ইস্যুতে ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন এনসিপির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যায় অভিযুক্ত। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলা অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এনসিপির। এ ব্যাপারে সব দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বানও জানান নাহিদ। সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো স্বৈরাচারী দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে।
ঐকমত্য কমিশনের সুপারিশে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে অনাকাঙ্ক্ষিত বলেও মনে করেন তিনি। তার দাবি, কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল রয়েছে, যা জনমনে শঙ্কা তৈরি করতে পারে। গাজাতে যে নির্মম জঘন্য হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে গুলশান অফিসে বিএনপির সংবাদ সম্মেলন। এর শুরুতেই গাজায় ইসরায়েলি বর্বরতা ও নিহত ফিলিস্তিনিদের স্মরণ করেন দলটির মহাসচিব। পরে কথা বলেন নির্বাচন সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে। এ সময় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে তার আহ্বান, কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন তাদের কর্মপরিকল্পনার অংশ না হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তার অভিযোগ, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ও কমিশন সদস্যদের নানা সময়ে দেয়া বক্তব্যের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে। স্প্রেডশিটের সাথে মূল সুপারিশ মানার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। ঐকমত্য কমিশনের সুপারিশমালায় অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায়িত করার প্রচেষ্টাও দেখছেন বিএনপি মহাসচিব। ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন রোহিঙ্গা। শুক্রবার রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর আলম তুমরো উলুবনিয়া পাড়ার বাসিন্দা। অপরজন মোহাম্মদ হোসাইন ভাজাবনিয়া এলাকার বাসিন্দা। মোহাম্মদ হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও হোসাইন পণ্য চোরাচালানের সাথে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর, আহত হন হোসাইন। দেশের করিডোর দিয়ে মিয়ানমারে ত্রাণ পাঠানো গেলে রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘের কাছ থেকে মিলতে পারে বাড়তি সুবিধা। তবে এক্ষেত্রে দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে খতিয়ে দেখতে বলছেন বিশ্লেষকেরা। পাশাপাশি দিচ্ছেন ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মিয়ানমারের আরাকানে ত্রাণ পাঠাতে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোরের প্রস্তাব দেন তিনি। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, গত ৮ বছরে রোহিঙ্গা সংকট সমাধানে সফল হয়নি বাংলাদেশ। এমন অবস্থায় জাতিসংঘ মহাসচিবের প্রস্তাব বিবেচনা করা যেতেই পারে। এটা একটা নতুন এক্সপেরিমেন্ট হতে পারে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। জাতিসংঘের মহাসচিব বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আমার ধারণা এই উদ্যোগে যদি আমরা সহযোগী হতে পারি, তাহলে জাতিসংঘের কাছ থেকে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে হয়তো আমরা আরেকটু বাড়তি সুযোগ বা বাড়তি সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি সেটাকে আমরা কূটনৈতিকভাবে ব্যবহার করতে পারি। তবে নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির বলছেন, করিডোর কেন প্রয়োজন এবং নিরাপত্তা কে দেবে সেসব আগে নিশ্চিত হতে হবে। ভূ রাজনৈতিক দিকগুলো পর্যালোচনা করতে হবে। মিয়ানমারে বর্তমানে যেরকম একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, অভ্যন্তরীণ সংঘাত, গৃহযুদ্ধ, যেটাই আমরা বলি না কেন, সেরকম একটি পরিস্থিতিতে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর বা এই ধরনের যে আলোচনাগুলো এসছে, সেটাকে সার্বিকভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং আমাদের দেখতে হবে এটাতে আমাদের জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা হচ্ছে কিনা, এবং দ্বিতীয়ত আমাদের যেটা লক্ষ্য, যে আমরা কি এই বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফেরত পাঠাতে পারছি কিনা। কিন্তু রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকার ওপর আস্থা রাখতে পারছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। গুরুত্ব দেওয়া দরকার যেসব দেশ আসলেই ক্ষমতা রাখে
এমনকি আমি যদি বলি যুক্তরাষ্ট্র, ঠিক একইভাবে চীন তো আছেই, আমি মনে করি ভারতও ভূমিকা রাখতে পারে। সেই দেশগুলো আরও গুরুত্বপূর্ণ এই সমাধানের। যার ক্ষমতা খুব একটা নেই তার পিছনে যদি আমি ছুটি, তাহলে যাদের ক্ষমতা আছে তারা হয়তো পিছপা হয়ে যেতে পারে। তারা হয়তো বলবে যে যাক বাংলাদেশ যাচ্ছে জাতিসংঘ, ঠিক আমরা তাহলে আর এই ব্যাপারে আর কোনো নজর দিব না। মানবিক করিডোর নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মত নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে বিভিন্ন কমিশনের 166টি সুপারিশের মধ্যে 140টির বিষয়ে একমত হয়েছে খেলাফত মজলিস। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের। সংবিধানে মহান আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রেখে বহুত্ববাদ অপসারণেরও সুপারিশ করেছে দলটি। মহাসচিব জানান, সংবিধানে গণতন্ত্রই যথেষ্ট, আলাদা করে আর বহুত্ববাদের দরকার নেই। তিনি বলেন, সংবিধানে ইসলাম বিরোধী কোনো ধারা থাকবে না, তা স্পষ্ট করতে হবে। এছাড়া সকল নির্বাচনে নারীদের সরাসরি ভোট চান তারা। আর সংসদের মেয়াদ 5 বছরের পক্ষে মত দলের। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে বোর্ড গঠনের পরামর্শ তাদের। এছাড়া নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার চায় দলটি। আওয়ামী লীগের আগে বিচার করতে হবে, তারপর দলটিকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে খেলাফত মজলিস। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংকট চিহ্নিত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সদস্যরা প্রতিবেদন জমা দেন। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, 20টি সুপারিশ দিয়েছেন কমিশন। 120 দিনের মধ্যে কাজ শেষ করেছে কমিশন। তিনি বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড় বলে জানান তিনি। বলেন, বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি ও বাংলাদেশ বেতার টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। সাংবাদিকতার সুরক্ষা আইনের সুপারিশ করা হয়েছে জানিয়ে কামাল আহমেদ বলেন, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে, তবে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন। বেতার টিভির স্বায়ত্তশাসন দিতে হবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান তার অধীনে যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। এবার ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশে যানজটের শঙ্কা করা হচ্ছে। চলমান 6 লেনের উন্নয়ন কাজে ধীরগতি, খানাখন্দ ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলে বেড়েছে ভোগান্তি। মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ছোট বড় খানাখন্দ। মহাসড়কে চলছে 6 লেনের নির্মাণ কাজ। এছাড়াও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল। সবকিছু মিলে রোজার শুরু থেকেই সৃষ্টি হচ্ছে যানজট। মহাসড়কে অস্থায়ী দোকানপাট, সবজির হাট, গাড়ি পার্কিং, 3 হুইলার চলাচলেই ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। রাস্তার কাজ করতেছে, জায়গায় জায়গায় ফ্লাইওভারের কাজ হইতেছে, একটু যানজট হইতে পারে। বেলানগর এই জায়গাটা একটু যানজট একটু বর্তমানে একটু বেশি হচ্ছে আর কি। কারণ হলো রাস্তার কাজের জন্য রিক্সা অটো অতিরিক্ত রোডের মাঝে আমরা চালাইতে অনেক সমস্যা হয়ে যাইতেছে। যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মহাসড়কে 3 হুইলার বন্ধে মাইকিং সহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা স্ট্যান্ডে আমাদের স্ট্যাটিক ডিউটি করা হচ্ছে। ট্রাফিক ডিউটির পাশাপাশি সেখানে রোডকে নির্বিঘ্ন রাখার জন্য আমাদের পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে এবং হাইওয়ে পুলিশের সাথে আমাদের একটি সমন্বয় করা হয়েছে। মহাসড়কের নরসিংদী অংশের 8টি বাস স্ট্যান্ড এবং বাজারে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক 3টি পেট্রোল টিম যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে লাখো মানুষের জীবন জীবিকার একমাত্র ভরসা হাওরের বোরো ফসল। আর এই হাওরের বুক চিরেই ফের শুরু হয়েছে সড়ক নির্মাণের কাজ।
শান্তিগঞ্জে সাংহাই হাওরে 4 কিলোমিটার সড়কের কাজ চলছে ধান নষ্ট করে। কৃষির ক্ষতির পাশাপাশি হাওরের দীর্ঘস্থায়ী ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। হাওড়ে এখন বোরো ধানের সমারোহ। সে ফসলের জমিতে চলছে সড়ক তৈরির খনন যন্ত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পে শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরে সড়কের কাজ হচ্ছে। গত বছর পানি চলে আসায় বন্ধ হয়ে গিয়েছিল কাজ। সম্প্রতি ফের শুরু হয়েছে জমিতে মাটি কাটা। কৃষকরা বলছেন, জমি থেকে মাটি তুলে আবার জমিতে রাস্তার জন্য ফেলে উঁচু করা হচ্ছে। সড়ক ও দুই পাশে মাটি তুলে খালের মতো করায় প্রস্থে 100 ফুট করে ফসলের জমি নষ্ট হচ্ছে। ধান পান নষ্ট হইতেছে, এরপরে আমরা পরিবেশ নষ্ট হওয়ার আমরা বড় সমস্যা, আমরা লসে। কৃষকদের প্রচুর পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে, যে জমিগুলো হাওরের মধ্যখানে যে জমিগুলো গুরুত্বপূর্ণ থাকে। পূর্ব পাড়ের ডুংরিয়া গ্রাম থেকে হাওরের মাঝখান দিয়ে সড়কটি যাবে পশ্চিম পাড়ের হাসনাবাদ গ্রামে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ইচ্ছায় নেওয়া। হাওরের সড়ক নির্মাণে কৃষকদের ক্ষতিপূরণ নিয়েও নেই কোনো আলোচনা। তবে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা একটা অনুমোদিত প্রকল্প এবং এটা আমরা ইতিমধ্যে কাজটা বাস্তবায়ন করা হচ্ছে, কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা রুখতে ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে লক্কর ঝক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযানে নেমেছে বিআরটিএ ও ডিএমপির ট্রাফিক বিভাগ। বেলা 11:30টার দিকে গাবতলী এলাকা থেকে এই অভিযান শুরু করা হয়। বাস টার্মিনাল, আমিনবাজার ও বেড়িবাঁধ এলাকার বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে এই যৌথ অভিযান চলছে। ঈদযাত্রায় সাধারণ মানুষকে নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক পরিবহন সেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে। কোনো গ্যারেজ বা প্রতিষ্ঠান বেআইনি উপায়ে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে দুদিনে 2750 যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ডিএমপি। যে সমস্ত গাড়িগুলো রাস্তায় যে নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে অনেক দীর্ঘ যানজটের জ্যাম সৃষ্টি হয়, আপনারা জানেন, তার ছাড়া অ্যাক্সিডেন্টেরও ঝুঁকি বেড়ে যায়। তো এগুলো যাতে কমিয়ে আনা যায়, তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। খারাপ গাড়িগুলো রাস্তায় নামানোর চেষ্টা করে থাকে, সেটা যেন না হতে পারে এই জন্য আমরা ওয়ার্কশপে আমাদের যেসব মালিকেরা আছে, বাস মালিকেরা থাকছে, তাদেরকে আমরা সচেতন করছি, সতর্ক করছি, যাতে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকে। ঈদ শপিংয়ে দেশীয় ব্র্যান্ডের পোশাক বেছে নিচ্ছেন নির্দিষ্ট শ্রেণীর ক্রেতা। তাদের জন্য ব্র্যান্ড শপগুলোয় নানা অফারের ছড়াছড়ি। বিশেষ করে বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল লেনদেনে থাকছে ছাড়। ঈদ শপিংয়ে বাড়তি আনন্দ দিচ্ছে এই উপহার। রাজধানীর এলিফ্যান্ট রোডের ক্যাটসায়ের শোরুমে ঈদের বৈচিত্র্যময় সংগ্রহ। ছেলেদের ফর্মাল, সেমি ফর্মাল বা ক্যাজুয়াল পোশাকের জন্য জনপ্রিয় এই ব্র্যান্ড। উৎসবে বাড়তি হিসেবে পাঞ্জাবিও রাখে ফ্যাশন হাউসটি। এবারের ঈদে গরম থাকবে, এজন্য বেশিরভাগ পোশাকই করা হয়েছে সুতি কাপড়ে। উৎসবের জন্য ফর্মাল শার্টে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। ফুল শার্টের পাশাপাশি হাফ শার্ট, টি শার্ট, জিন্স সহ ছেলেদের সব ধরনের পোশাকই মিলছে এক ছাতার নিচে। ক্রেতারা জানান, ব্র্যান্ডের পোশাকে গুণমানের নিশ্চয়তা থাকে, আর বাড়তি ছাড়ের জন্য ফ্যাশন হাউসে নজর থাকে অনেকের। বিশেষ করে বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের নির্দিষ্ট অফারে লাভবান হচ্ছেন ক্রেতারা। ক্যাটসাই ব্র্যান্ডটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা ব্র্যান্ড। আমার বিয়ের সময় থেকে আমি এখনো পর্যন্ত এইখানেই শুধু আসি ছেলেদের কাপড় কেনার জন্য। এখান থেকে একটা শার্ট নিলাম, আর সবচেয়ে বড় কথা এখানকার প্রোডাক্ট ভালো। গুণগত মানের কথা যদি বলি, আমি 3টা পড়তেছি, শার্ট খারাপ না। অরেঞ্জ ক্লাব যারা বাংলালিংক সিম ইউজ করে, ম্যাক্সিমাম ইউজার যারা, তারা 10% ডিসকাউন্ট পাবে। সীমান্ত স্কয়ারের স্মার্টেক্সের শোরুমে নির্দিষ্ট পণ্যে 50% ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে ছাড় তো থাকছেই। স্মার্টেক্সে সব বয়সীদের পোশাকই পাওয়া যাচ্ছে, আছে পশ্চিমা ও দেশীয় উভয় ধাঁচ।
বড়দের জন্য ভালোই দেখলাম, বাট আমার ছোট মেয়ের জন্য, বেবির জন্য আমি ওরকম ভালো কিছু পাইনি। ঈদের কালেকশন এবার অনেক ভালো দেখছি, যে সব শোরুমে অলমোস্ট খুবই ভালো ভালো কালেকশন রেখেছে এবার। আমাদের অফিসিয়াল যেই ডিসকাউন্টটা, স্পেশাল একটা প্রাইস, সেটা চলতেছে 4 রাত পর্যন্ত চলবে। তো আপনারা আশা করি আসলে অনেক কিছুই পাবেন। ক্রেতারা জানান, রাজধানী জুড়ে থাকা বিভিন্ন ব্র্যান্ড শপগুলোর বাড়তি ছাড়ে ঈদ কেনাকাটার আনন্দ দ্বিগুণ হয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে ঈদ উপলক্ষে হাতে তৈরি নকশি পণ্যের চাহিদা বেড়েছে। প্রায় 30,000 সূচি শিল্পী ব্যস্ত নকশি কাঁথা, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি সহ নানা পণ্য তৈরিতে। যশোরের এসব নকশি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বাড়ির উঠানে বসে নিপুণ হাতে সুই সুতার বুননে একদল নারী তৈরি করছেন নানা রকম নকশি পণ্য। ঘুম থেকে উঠে হাতের কাজ সেরে এভাবেই দল বেঁধে উঠানে বসে পড়েন তারা। এরপর দিনব্যাপী চলে নকশার উপর সুনিপুণ হাতের সূচিকর্ম। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এখন ব্যস্ত যশোরের প্রায় 30,000 সূচিশিল্পী। দিনরাত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ তুলে দিতে হচ্ছে। এতে বাড়তি কিছু আয় হবে, যা দিয়ে ঈদে ছেলেমেয়ের জন্য নতুন কাপড় কিনে দিতে পারবেন। ছাতা সেলাই করলে আমরা 4,000 টাকা মজুরি পাই, আর ছোট আলমারি সেলাই করলে মনে করেন 7,000 টাকা মজুরি পাই। এগুলো মজুরি দিয়ে আমাকে সংসারে খরচ চালাই। যে টাকা পাবো আমাদের কেনাকাটা হবে, বাচ্চাদের খরচ চালানো হবে, এই জন্য এই সময় একটু ব্যস্ততা বেশি হয়। অভাব অনটন সপ্তাহে স্বামীর কাছে চাওয়া যায় না, নিজেরা একটু এইটা করি। বাড়তি সময় বসে না থেকে যে আমরা যাতে নিজেরা নিজেদের কাছে জিনিসটা কিনতে পারি। সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে বলে জানান উদ্যোক্তারা। তবে দাম রয়েছে ক্রেতার নাগালের মধ্যেই, বিক্রিও বেশ ভালো। টার্গেট আমাদের মোটামুটি সবসময় প্রায় সমান যায়, তবে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সময় ছেলের পরিমাণটা বেড়ে যায়। তাদের সারা বছরের একটা আশা থাকে যে তারা আসলে ঈদটাকে কিভাবে ভালোভাবে কাটাবে, এই জন্য ওই সময় তাদের কাজের এটাও বেড়ে যায়। এবার যশোরের নকশি কাঁথা বিক্রি হচ্ছে 10 থেকে 20,000 টাকা, বেড কভার 1200 থেকে 5,000, কুশন কভার 500 থেকে 2,000 টাকা, শাড়ি 1500 থেকে 10,000 টাকা, এছাড়া পাঞ্জাবি 800 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এপ্রিলে আবারও বাড়তে পারে উড়োজাহাজ ভাড়া। কিছু ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স সরকারি নির্দেশনা না মানায় তৈরি হয়েছে এই শঙ্কা। পাসপোর্টের কপি দিয়ে বিমানের টিকিট বুকিং করার নির্দেশনা আসে 11 ফেব্রুয়ারি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার পরই উড়োজাহাজের ভাড়া চোখে পড়ার মতো কমে যায়। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, নতুন নিয়মের পর আগে থেকেই ব্লক করে রাখা টিকিট বাজারে ছেড়ে দেয় বিভিন্ন সংস্থা। বিমান সংস্থাগুলো পরে প্রতিযোগিতায় কমে দাম। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যের টিকিটের দাম বেড়ে হয়েছিল সর্বোচ্চ 1,90,000 টাকা পর্যন্ত। এখন 1,20,000 টাকা কমে টিকিট মিলছে 50,000 টাকায়। এমনকি 35,000 টাকায় কিছু বিমান সংস্থা দাম্মাম ও রিয়াদ যাওয়ার টিকিট দিচ্ছে। তবে রমজানে এমনিতেই ভাড়া কমে বলে দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। যাত্রীর প্রেশার কম, সুতরাং ভাড়া একটু কমবে। ওই যে সৌদিকে ভিসা দিচ্ছে না, উমরা ভিসা মনে হয় এখন বন্ধ। সিদ্ধান্তের ফলে নাম ছাড়া বুকিং এর পরিমাণ অনেক কমে গিয়েছে, সম্পূর্ণ এখনো বন্ধ হয় নাই। আমরা জানতে পেরেছি অনেকগুলো এয়ারলাইন্স এখনো সেই সিদ্ধান্ত মানে নাই এবং তারা পূর্বের ন্যায় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কিছু কিছু এজেন্সিও এই কাজগুলো করে। তো এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে যাতে সবাই সিদ্ধান্তটা মানে। ট্রাভেল এজেন্ট ও রিক্রুটিং এজেন্টরা যোগ সাহায্য সে যেন টিকিটের ভাড়া বাড়াতে না পারে তা নিশ্চিত করার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞের। এইটা নিয়ন্ত্রণ করাও সম্ভব যদি আমরা এটা অনলাইন হোক এবং বিশেষ করে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটা ভালো সমঝোতা থাকে। অনলাইনে আমরা মনিটর করতে পারি যে একটা রুটে নর্মালি কোন প্রাইসটা থাকে এবং কোন প্রাইসে অ্যাকচুয়ালি টিকিটটা কেনা হচ্ছে। আটাব জানায়, দেশে বৈধ ট্রাভেল এজেন্সি আছে 5,500, কিন্তু টিকিট ব্লকের অভিযোগ আছে 40 থেকে 50টির বিরুদ্ধে। সিন্ডিকেট ভাঙার তাগিদ আটাবের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। তবে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত ও প্রাকৃতিক বাধা। সেগুলোর সাথে নিয়ে এই ফেরি চলাচল কতটা সফল হবে সেই শঙ্কার মেঘও রয়েছে দ্বীপবাসী এবং সংশ্লিষ্টদের মনে। মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মারানো দুর্ভোগ সন্দ্বীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ। দুই পারের যানবাহন সংকটের পাশাপাশি ঝড় বৃষ্টি জোয়ার ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই, তবে দুর্ভোগ কমাতে এবার আশার আলো দেখছে দ্বীপবাসী। সব ঠিক থাকলে 24 মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। উত্তাল সমুদ্রে ফেরি চলাচলের খুঁটিনাটি যাচাইয়ে হয়েছে পরীক্ষামূলক চলাচল। ফেরি চালু হলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় দিনে 2 বার যাতায়াত করা যাবে। আমি তো আশাবাদী সন্দ্বীপের মানুষের অনেক উপকার আসবে। বাস সার্ভিস চালু করছে, আবার বিভিন্ন জায়গা থেকে আপনার ট্রাক, কাভার ভ্যান সহ প্রাইভেট কার, এটা আমাদের মতো একদম আমাদের মনে স্বপ্নের মতো। ফেরি চালু করতে 2 প্রান্তের নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিং সহ নানা অবকাঠামোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন, আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি। ট্রায়ালে কি সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি। সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। যখন জোয়ারটা আসবে তখন এখানে আসলে আপনি দাঁড়াই থাকতে পারবেন না, যেখানে এখন দাঁড়ানো আছেন এটা টোটালি পানির তলে চলে যাবে। তো এইগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় দেখি আমরা যদি সাস্টেনেবল হয় এবং এটা যদি আসলে ভায়াবল হয়, ভায়াবল বলতে ফাইন্যান্সিয়াল বিষয়টা তো রয়েই গেছে, তাহলে হয়তো আমরা এটা চালাবো। ট্রায়াল রানে প্রতিবার ফেরি পারাপারে সময় লেগেছে 1.25 ঘন্টা। গাড়িতে করে মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের এক অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে সন্দ্বীপবাসীর। এই স্বপ্নের হাতিয়ার এই ফেরি বিভিন্ন চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে কতদিন টিকে থাকতে পারে সেটি এখন দেখার বিষয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাঁশবাড়িয়া ঘাট, চট্টগ্রাম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগরের চা বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে রঙের উচ্ছ্বাস। চা শ্রমিকরা মেতেছেন ফাগুয়ার রঙে, নাচ, গান, রং খেলায় এবং লোকজ আয়োজনে পালন করছে ফাগুয়া উৎসব। রং, নাচ, গান আর আনন্দে এভাবেই মৌলভীবাজারের চা বাগানগুলোতে উদযাপন হচ্ছে ফাগুয়া উৎসব। ফাগুয়ার রঙে মাতোয়ারা চা শ্রমিকরা একে অপরকে আবির ও রং মাখিয়ে সৌহার্দ্য বিনিময় করছেন। দোল পূর্ণিমা তিথিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে শুরু হয় রঙের খেলা। ধর্মীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি চলে নাচ, গান ও বিভিন্ন লোকজ আয়োজন। এই উৎসব দোল পূর্ণিমার পর আমরা 15 থেকে 20 দিন যাবৎ আয়োজন করে থাকি। আর চা শ্রমিকরা আপনারা জানেন অনেক কষ্টে বসবাস করে, কিন্তু এই 15-20 দিন একসাথে হয়ে একাত্মতা পোষণ করে আমরা এই অনুষ্ঠান পালন করি। ফাগুয়ার সবচেয়ে বড় আকর্ষণ একে অপরকে রং মাখানো। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠে রঙের খেলায়। সারা বছর আমরা অপেক্ষা করি এই দোল উৎসবের জন্য, আর এবং এই দোল উৎসবে আমরা সবাই অনেকে আনন্দ করি, সব ছোট বড় সবাই আমরা একে অপরকে রং লাগাই। ফাগুয়া আমাদের শুধু আনন্দ না, এটা আমাদের ঐতিহ্য। আমরা 100 বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছি। ফাগুয়াটারে ভিন্ন ভিন্ন বাগানে তারা যেহেতু আয়োজন করছে, একটু স্বল্প পরিসরে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিকিউরিটি কনসার্নটা নিশ্চিত করে দিচ্ছি এবং বাগান যাতে তাদের এই উৎসব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তারা যাতে স্বাধীনভাবে স্ব-আনন্দে তাদের এই উৎসবটা পালন করতে পারে, সেই পরিবেশ আমরা নিশ্চিত করে রেখেছি। টানা 3 সপ্তাহ জেলার 92টি চা বাগানে ফাগুয়া উৎসব চলবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।